চিল্লানোর আওয়াজে মধু থমকে দাঁড়ালো। অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। হঠাৎ কারেন্ট চলে আসায় মধু সিঁড়িতে তাকিয়ে দেখল নিশির হাতে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে মধু। তৎক্ষণাৎ মধু পাটা সরিয়ে নিল। তারপর নিশির পাশে এসে বসল। তারপর নিশির পাশে বসে বলল, সরি আপু, আসলে অন্ধকার ছিল তাই খেয়াল করি নাই। তুমি এখানে বসে আছো কেন? কিছু না, এমনি কারেন্ট চলে গেছিল তো তাই আর কি। ও আচ্ছা, চলো তাহলে বাসায় যাও, আমিও যাই। আচ্ছা তুমি যাও, আমি এখনই চলে আসব। মধু আবার ফেরত গেল ওর ফ্ল্যাটের দিকে। হঠাৎ মনে হলো তিনতলায় কেউ কান্না করছে। মধু দেখার জন্য সিঁড়িতে এসে তিনতলায় ঝুঁকতেই দেখলো নিশি ওর ক্রাশ বয়ের কলার চেপে ধরে বলছে, ইয়াদ, কেন এমন করছো বলো তো? একটা ভুলের জন্য এত বড় শাস্তি কেন দিচ্ছ? আমাকে কি ক্ষমা করা যায় না? ইয়াদ নিশির হাতটা নিজের কলার থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তুমি যেটা করেছিলে সেটা ভুল না, অপরাধ। আর কেউ ক্ষমা করলেও আমি পারবো না। আমি এত উদার না। আর প্লিজ দয়া করে আমাকে ডিস্টার্ব করবা না, অসহ্য লাগে আমার। নিশি কাঁদতে কাঁদতে বলল, তাহলে এই বাড়িতে কেন এসেছো? আমি জানতামও না তুমি এখানে থাকো। জানলে আসতামই না। নিশি চোখের পানি মুছে বলল, তাহলে সন্ধ্যার সময় যে খাবার পাঠাতাম ওগুলো নিতে কেন? চিরকুটে কেন লিখতে আই লাভ ইউ কেন? ইয়াদ মনে হয় আকাশ থেকে পড়লো নিশির কথা শুনে। কি যাতা বলছো? ইয়াদ তো কখনো কোনো খাবার পায়নি জ্বালানা দিয়ে। ইয়াদ ভুরু কুচকে বলল, ও হ্যালো, কি বলছো এগুলো? আমি কখনো কোনো কিছু পাইনি। আর তুমি যা করছো তারপর থেকে তোমার মুখও তো দেখতে মন চায় না। চিরকুট লেখা তো দূরের কথা। মিথ্যা বলবা না ইয়াদ, চিরকুটগুলো এখনও আছে আমার কাছে। এতক্ষণ ধরে মধু সবকিছু দেখে স্থির থাকলেও নিশির এই কথা শোনার পর আর স্থির থাকতে পারল না। তোলপাড় চলছে ভেতরে। নিশি যদি চিরকুটগুলো দেখিয়ে দেয় আর ইয়াদ যদি জানতে পারে তাহলে কি ভাববে? নির্ঘাত পেটুক ভাববে। মধু এগুলো ভাবতে ভাবতেই দেখল নিশা চিরকুটগুলো ইয়াদের হাতে দিয়ে বলল, এগুলো তুমি লেখনি? ইয়াদ চিরকুটগুলো হাতে নিয়ে ভুরু কুচকে বলল, নাটক করো আমার সাথে না? এগুলো তো আমার লেখাই না। কার না কার চিরকুট এনে আমার নামে চালাচ্ছে। লজ্জা হওয়া উচিত। লজ্জা তো তোমার হওয়া উচিত। খেয়ে আবার চাইছে, শেষরা কোথাকার। এটা বলে নিশি উপরের দিকে আসতে নিলে মধু এক দৌড়ে নিজেদের ঘরে ঢুকে গেল। ঘরে আসার পর আইরিন রহমান বললেন, কিরে মধু, এতক্ষণ কইছিলি? কারেন্ট তো তুই যাওয়ার 5 সেকেন্ড পরেই চলে এসেছে। আর এমন নিচে ইরিনের সাথে দেখা হয়ে গেছিল, ওর সাথে কথা বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, কিছু না পড়লে ওকে বলিস, মেয়েটা অনেক মেধাবী, তোর মতো ফেলটু না। মধু মনে মনে বলল, আপনার টাইম আয়েগা। মুখটা বাঁকা করে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে বসে নিচের কাহিনী মেলাতে লাগলো। তার মানে ইয়াদ এই ছেলের নাম, আর এই ছেলের সাথে নিশিয়াপুর রিলেশন ছিল। কোনো কারণে এটা ভেঙে গেছে আর নিশিয়াপু চাইছে এটা ঠিক করতে, কিন্তু ছেলেটা চাইছে না। ইস, ব্রেকআপটা আরও কয়েকদিন পর করলে ভালো হতো। এখন তো আর জানালা দিয়ে কোনো খাবারও দিবে না, এটা ভেবেই মধু মন খারাপ করে ফেলল। তবু একটু শান্তি পাওয়া গেল। ওরা বুঝতে পারেনি যে এটা মধুর কাজ। ইয়াদ ভাবছে নিশি মিথ্যা নাটক করছে, আর নিশি ভাবছে ইয়াদ মিথ্যা বলছে। খেয়ে আবার ছ্যাঁচড়ামি করছে। আর মধু আপসেট মুডে পড়তে বসল। আইরিন রহমান এসে মধুর মুখে পানির ছিটে দিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠ মধু, 7টা বেজে গেছে। এত ঘুমালে শ্বশুরবাড়ি গিয়ে কি করবি? সংসার করে খেতে পারবি না। মধু চোখ মুখ কষলে উঠে বসলো। তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমার প্রয়োজন নেই সংসার করার, এমনিতেই অনেক ভালো আছি। আর তোমাকে না আমি বারবার বলেছি সংসার নামক এসব ফালতু জিনিসের নাম আমার সামনে বলবা না। তাহলে তোকে কি সারা জীবন বসিয়ে খাবো নাকি? সারা জীবন লাগবে না, আর কয়েকটা মাস কষ্ট করো, অনার্সে ভর্তি হয়েই জবে ঢুকবো। অনার্স ফার্স্ট ইয়ারে উঠেই তুমি চাকরি পেয়ে যাবে। চাকরি তো মনে হয় হাতের মোয়া। চাকরি না পেলে মাটি কাটবো, ইট ভাঙবো, চৌরাস্তার মোড়ে ভিক্ষা করব, তবুও তুমি চুপ করো। তোমার থেকে আর খাবো না, এবার যাও। আইরিন রহমান মুখ বাঁকিয়ে চলে গেলেন, আর মধু বিরক্ত মুখে ওয়াশরুমে চলে গেল। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। মধু ফ্রেশ হয়ে কলেজের ইউনিফর্ম পরে নাস্তা না খেয়েই বেরিয়ে পড়ল। পেছন থেকে আইরিন রহমান ডাকলেও শুনল না। রাগটা যেন মাথায় চেপে বসেছে। রাস্তা দিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল মধু। আসলে নিচের দিকে শুধু তাকিয়ে ছিল বললে ভুল হবে, কাজ ছিল। হঠাৎ কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো। মধু চোখ মুছে মুখ তুলে তাকালো। তার সামনে ইয়াদ দাঁড়িয়ে আছে। ইয়াদ মধুর কান্নারত ঈষৎ লাল হওয়া আধ ভেজা মুখের দিকে ভুরু কুচকে তাকালো। কারণ এই মুখটা আরও একবার দেখেছে ইয়াদ, যেদিন মেয়েটি বিপদে পড়েছিল। সেদিনও এভাবে কাঁদতে কাঁদতে এসে সাহায্য চেয়েছিল, কিন্তু আজ কেন কাঁদছে? ইয়াদ মধুকে কিছু জিজ্ঞেস করার আগে আশেপাশে তাকালো কেউ কেউ ওকে বিরক্ত করছে কিনা। না,
তেমন কেউ নেই তো, তাহলে কাঁদছে কেন? ইয়াদ বলল, কাঁদছ কেন? এমনিতেই মন চাইছে। ইয়াদ ভেবাচেকা খেয়ে গেল। কি বলে মেয়েটা? কান্না কি কেউ এমনিতেই করতে পারে নাকি? কান্না করার জন্য একটা কারণ প্রয়োজন। ইয়াদ বলল, এমনিতেই কান্না করো না। যদি তুমি না বলো আমি সাহায্য করব কি করে? কেউ কি রাস্তায় কিছু বলেছে? না, একটা ব্যক্তিগত বিষয়ে মন খারাপ। ও, তারপর ইয়াদ আর কিছু বলতে পারল না। মধু পাশ কাটিয়ে চলে গেল। মধুর চলে যাওয়ার দিকে তাকিয়ে ইয়াদ মনে মনে বলল, এইটুকু মেয়ের আবার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চিত বয়ফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হয়েছে, তাই শেয়ার করতে চাইছে না। ইয়াদ মনে মনে এগুলো ভেবে হাঁটতে লাগলো। কলেজে পৌঁছে মধু আরিয়ার পাশে এসে বসলো। আরিয়া হোমওয়ার্ক করছিল। মধুকে দেখে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, মুখ এমন দেখাচ্ছে কেন? কান্না করছিস নাকি? না রে, তেমন কিছু না। লুকিয়ে লাভ নেই, আমি সবই জানি। আজকেও কি আন্টির সাথে রাগ করছিস? মধুর আগে কাঁদতে কাঁদতে বলল, আমার মা এমন কেন রে? খাওয়ার খোটাও দেয়, আমি খোটা সহ্য করতে পারি না। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি বাবা না থাকলে কি হয়। আরিয়া মধুর চোখ থেকে পানি মুছে দিয়ে বলল, কান্না করিস না, শান্ত হ। দেখ, আন্টি রাগের মাথায় বলেছে, উনি তোকে কষ্ট দেওয়ার জন্য বলেনি। আর তুই একটা জিনিস চিন্তা কর, তার জায়গায় তুই থাকলে কি করতি? সেও তো মানুষ, তারও তো কষ্ট আছে। তবুও সে কিন্তু তোদের দুবোনকে মানুষ করছে। তাই প্লিজ আন্টিকে দোষ দেওয়া বন্ধ কর, ধৈর্য ধর, আল্লাহ তো আসেনি। মধু চোখ মুছে বলল, তুই বস, আমি আসছি। মুখ ধুয়ে আয়। মধু মুখ ধুয়ে এসে আরিয়ার পাশে বসলো। আর তখনই স্যার এসে ক্লাসে ঢুকলো আর ক্লাস শুরু হলো। কলেজ ছুটি হয়েছে দুপুর 1টার দিকে, আর এখন 4টা বাজে। এতক্ষণ একটা কোচিং করে আর ভালো লাগছে না। দুজনেই ঠিক করলো বাসায় চলে যাবে। তারপর দুজনে বাসায় চলে আসলো। পরের কোচিংটা না করেই বাসায় এসে মধু জামা কাপড় ছেড়ে শাওয়ার নিয়ে ছাদে চলে গেল। আইরিন রহমান ওকে ছাদে যেতে দেখে আটকালেন না, এমনকি কোনো কথাই বললেন না। মধু ছাদে এসে দাঁড়িয়েছিল রেলিংয়ের দিকে মুখ করে। পেছন থেকে কেউ একজন বলল, আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে ফিরলে যে? তা মন কি এখনও খারাপ? কোচিং না করে এসেছি। হ্যাঁ, এখনও খারাপ। বয়ফ্রেন্ডের সাথে মিট আপ করে ঝামেলা মিটিয়ে নিলেই তো পারো। মধু ভুরুকুসকে বলল, জি, কি বললেন? বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে আমার? তাহলে মন খারাপ কেন? মধু এবার প্রচণ্ড রেগে গেল। মন খারাপের কি আর কোনো কারণ হতে পারে না? নাকি এটাই একমাত্র কারণ? মধু দাঁতে দাঁত চেপে বলল, কারো সম্পর্কে না জেনে উল্টোপাল্টা মন্তব্য করা বন্ধ করুন। মন খারাপ হলেই যে বয়ফ্রেন্ড নিয়ে হতে হবে এমন ভাবেন কেন? আমাদের কি নিজস্ব জীবন নেই? নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই সব? সে ছাড়া আর কিছু ভাবা যায় না। এটা বলে মধু চলে যেতে নিলেই ইয়াদ মধুর হাতটা ধরে ফেলে। আর এটা নিশি ছাদের দরজার আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে। হাতে টান পড়ায় মধু ঘুরে দাঁড়ালো। ইয়াদ মধুর হাত ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম। যাই হোক, বাদ দাও। তোমার ভবিষ্যৎ লক্ষ্য কি? মানে কি হতে চাও? অনেক 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 টাকা উপার্জন করতে চাই। কেন? এত টাকার প্রয়োজন কেন? কি বলেন? টাকা থাকলে সব কিছু আপনার। টাকা থাকলে মানুষের ব্যবহার বদলায়। মোট কথা, মানুষটাই বদলায়। প্রিয় মানুষগুলোকে হারানোর ভয় থাকে না। সবার প্রিয় হওয়া যায়। কেউ তুচ্ছ তাচ্ছিল্যও করে না। মধুর কথা শুনে ইয়াদ মধুর চোখের দিকে তাকালো। ওর চোখ জোড়ায় কষ্ট স্পষ্ট। কিন্তু এত ছোট বয়সে এত কষ্ট কিসের? ইয়াদের কৌতূহল হলো। কিন্তু এখন কিছু জিজ্ঞেস করলে মেয়েটা কিছুই বলবে না। আগে ফ্রি হই, তারপর হয়তো বলতে পারে। তাই ইয়াদ বলল, তোমার নামটা জানা হলো না। তয়ত্রী রহমান মধু। মধুর সামনের দিকে তাকিয়ে বলল, ওহ, নামটা ইউনিক। মধু দুই ঠোঁট মিলিয়ে হেসে বলল, ধন্যবাদ। আপনার নাম তো ইয়াদ, তাই না? আব্রাহাম খান ইয়াদ। ইয়াদ কথা শেষ করতেই ইরিনা চলে এলো। ইরিনা এসে মধুর পাশে দাঁড়িয়ে বলল, হেই মধু, আমার ভাইয়ের সাথে কি কথা বলছো? তোর জানতে হবে না, তুই নিচে যা। ইয়াদ বিরক্ত কণ্ঠে বলল। হ্যাঁ, যাব তো। মধু যাবে আমার সাথে। চলো তো মধু। কেন যাবে? কেন? তোর মতো পেতনির সাথেও যাবে না। ইয়াদের কথা শুনে ইরিন বলল, আচ্ছা, ওকে। মধুই বলুক, ও কি এখানে থাকবে নাকি আমার সাথে যাবে? মধু দাঁত বের করে হেসে বলল, ইরিনা আমার বান্ধবী, তাই আমি ওর সাথেই যাব। কিন্তু আমি তো তোমার বান্ধবীর ভাই। ইয়াদ অসহায় মুখ করে বলল। ইরিন বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তুমি চুপ করো, ও আমার সাথেই যাবে। এটা বলে মুখ বাঁকা করে মধুর হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইয়াদ ওদের সাথে ঘরে গেল। ইরিন মধুকে নিজের ঘরে বসিয়ে খাবার নিয়ে এলো। খাবার দেখে মধু বলল, এগুলো আনলে কেন? আমি তো খেয়ে এসেছি। খেলে আবার খাবে? কোনো কথা চলবে না। মধু আর কি করবে? ইরিনের জোরাজুরিতে খেতে বাধ্য। আর পেটে ক্ষুধাও ছিল।
খাওয়া শেষ করে ইরিন আর মধু বকবক করছিল। ইয়াদ পাশের রুমে বসে ওদের হাসির শব্দ শুনছিল। একটু আগে উকি দিয়ে দেখেও এসেছিল। মেয়েটাকে কিছুক্ষণ আগে কি গম্ভীর দেখাচ্ছিল, কিন্তু এখন হাসছে। মেয়েটাকে হাসিতেই মানায়। হাসলে খুব নিখুঁতভাবে গালে দুটো টোল পড়ে। ইয়াদের মন চায় গাল দুটো টেনে দিতে। আরও কিছুক্ষণ কথা বলে মধু বিদায় নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে এলো। এতটুকু সময়ে মোটামুটি দুজন দুজনের সাথে সহজ হয়েছে। ইরিন একটু বেশি কথা বলে, তাই পুরোটা সময় মুখ এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। যাই হোক, মন খারাপটা কিছুটা হলেও কমেছে। কিন্তু ঘরে গিয়ে আবার মুখ ভার করে আইরিন রহমানের সামনে দিয়ে নিজের ঘরে চলে এলো। রাত 8টা। মধু সে যে দরজা বন্ধ করেছে এখনো খোলেনি। দরজা বন্ধ করে পড়ছে। হঠাৎ দরজায় কেউ নক করলো। মধু দরজা খুলতেই দেখলো নিশি দাঁড়িয়ে আছে হাসি মুখ করে। নিশিকে দেখে মধু মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আরে নিশি আপু, আসো, ভেতরে আসো। নিশি এসে মধুর খাটে বসলো। মধু বলল, তুমি বসো, আমি তোমার জন্য চা আনছি। নিশি মধুর হাত ধরে আটকে দিয়ে বলল, চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো, তোমার সাথে কথা আছে। দরজা চাপিয়ে দিয়ে আসো। মধু মনে কৌতূহল রেখে দরজা চাপিয়ে নিশির পাশে গিয়ে বসলো। নিশি মধুর দিকে তাকিয়ে বলল, 3 তলায় নতুন আসছে যে একটা ছেলে, ইয়াদ নাম, ওকে চেনো? হ্যাঁ, কথা হয়েছে হালকা। ও শোনো, ওর আর ওর বোনের সাথে কথা বলবে না। ওদের দেখলে এড়িয়ে চলবে। কেন আপু? কৈফিয়ত দেব না আমি তোমাকে, যেটা বললাম সেটা করবা। আর যদি না করো, তোমার আম্মুকে তো চেনো তাই না? আন্টিকে একবার বললে সে তোমার কি করবে জানো তো? নাকি মনে করিয়ে দেব? মধু নিচের দিকে তাকিয়ে মুখ কালো করে রইল। কারণ মধু জানে ওর মা জানলে বাড়ি থেকে বের করে দিবে। গত রোজার একটা ঘটনা এখনো মনে পড়ে মধুর। সারাদিন রোজা রেখে মাথাটা ঘুরছিল। ওর ক্লাসমেট রাদি তার রিহা ওকে দিয়ে গিয়েছিল। মধু ওদের বাসায় এনে বসায়। তখন ওদের সামনে আইরিন রহমান কিছু না বললেও ইফতারির পর মধুকে অনেক মেরেছিল। শরীরে দাগ বসে গেছিল। ওই মারের চোটে মধুর 3 দিন ভয়ানক জ্বর আসে। 3 দিন রোজাও রাখতে পারেনি। তারপর মধুর মা কড়া করে বলে দিয়েছিল যেন কোনো ছেলে বন্ধু না থাকে, আর যদি কখনো কোনো সম্পর্কে জড়ায় তাহলে বাড়ি থেকে বের করে দিবে। মধু এই ঘটনার পর থেকে ছেলেদের সাথে কম কথা বলে, আর বাসায় আনা তো দূরের কথা। আর এখন যদি নিশি ওর মায়ের কাছে ইয়াদকে নিয়ে কিছু বলে, তাহলে মনে হয় এখানে আর থাকাই হবে না। মধু কিছু বলছে না দেখে নিশি বলল, কি ভাবছ? শোনো, কিছু ভেবে লাভ নেই, পস্তাবে। এটা বলে নিশি উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে বলল, মনে থাকে যেন আমার কথা, না হলে। এটা বলে নিশি আর না দাঁড়িয়ে চলে গেল। মধুর আবার মন খারাপ হলো। চারিদিকে শুধু দুঃখ আর দুঃখ। মধু দীর্ঘশ্বাস ফেলে আবার পড়তে বসলো। রাত 10টার দিকে মিলি খাবার দিয়ে গেল ঘরে। মধু চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। শরতের নীল আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। চারপাশে হালকা বাতাস, রোদের তাপও আছে। তবু বাতাসটা শরীরে শিহরণ জাগায়। মধু বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ কলেজে যাবে না। একটু আগে মিলি আর আইরিন রহমান মুন্সিগঞ্জ চলে গেছেন। নানি নাকি অসুস্থ, তাই মধুকে বাসায় রেখে গেছে। মধুও তাই চেয়েছিল। নানির সাথে সম্পর্ক খারাপ না হলেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করে না মধুর। তার অবশ্য একটা কারণও আছে। ওই বাড়িতে গেলে কয়েকটা মহিলা সবসময় মধুর বিয়ের কথা বলে, নানা রকম কথা বলে মায়ের মাথা ভরিয়ে ফেলে। মধুর প্রচণ্ড বিরক্ত লাগে। ওদের কি খেয়ে দে কাজ নেই? কারো বিয়ে না হলে কি ওরা মরে যাবে, নাকি নিজের জামাই দিয়ে দেবে? যত সব। সেই জন্যই মধু নানির বাড়ি যায় না। বারান্দা থেকে ভেতরে এসে বসলো মধু। 2-3 দিন কলেজে যাওয়া লাগবে না ভেবেই শান্তি লাগছে। দুপুরের জন্য আইরিন রহমান রান্না করে গেছেন, আর রাতে নিজে রান্না করতে হবে। খুব বেশি ভালো রাঁধতে না পারলেও খাওয়া যায় এতটুকু মধু রাঁধতে পারে, তাই তেমন কোনো চিন্তা নেই। মধু সোফায় বসে পায়ের ওপর পা তুলে টিভি ছাড়তেই সামনে একটা মুভি পড়লো, গোলমাল। মধু বসে গেল মুভিটা দেখতে। মুভি শেষ হলো 12টায়। মুভিটা দেখে অনেক হেসেছে মধু। এখন টিভি বন্ধ করে জামা কাপড় নিতে গেল। গোসল করতে হবে, কিন্তু এই জামাটার ওড়না পাওয়া যাচ্ছে না। হঠাৎ মনে পড়লো 2 দিন আগে এই জামাটাই ধুয়ে ছাদে দিয়েছিল, কিন্তু ওড়না মেলার জায়গা ছিল না, তাই মধু একটা শার্টের ওপর মেলেছিল। কিন্তু জামা কাপড়গুলো তো সেদিন ও আনেনি, ওর মা এনেছিল। ওড়নাটা কি এনেছিল? মধু চিন্তায় পড়ে গেল। তন্ন তন্ন করে পুরো ওয়ার্ড্রোব খুঁজলো, কিন্তু না, ওড়না তো দূরে থাক, ওড়নার সুতাও খুঁজে পেল না। তার মানে ওড়নাটা আনা হয়নি। এখন ওড়না ছাড়া কিভাবে পরবে এটা?
আর ওড়নাটা নিয়েছে কে? কেউ যদি চুরিও করতো তাহলে জামা কাপড় বাদ দিয়ে ওড়না নিল কেন? হয়তো কারো কাপড়ের সাথে চলে গেছে। কি আর করার, ওই জামাটার সাথে অন্য একটা ওড়না নিল মধু। দুপুরে খাওয়া শেষ করে জব্বর ঘুম দিল মধু। বিকেলে উঠে চা বিস্কুট খেয়ে বাইরে বের হলো। ঘরে থাকতে ভালো লাগছে না। সামনে একটা পুকুর আছে। মধু এই পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। মধু! হঠাৎ পেছন থেকে কেউ ডাকতেই মধু পিছনে তাকালো। ইয়াদ আসছে। মধুর মুখে মৃদু একটা হাসির ঝলক দেখা গেল, কিন্তু ইয়াদের পিছনে নিশিকে দেখে হাসিটা মিলিয়ে গেল। মধু এইখান থেকে অন্যদিকে হাঁটা শুরু করলো। মধুর এমন কাণ্ডে ইয়াদ বিস্মিত, আর নিশির মুখে বাঁকা হাসি। ইয়াদ মধুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে ওকে বারবার ডাকছে, আর মধু পেছনে না তাকিয়ে জোরে জোরে হাঁটছে। ইয়াদ কিছুক্ষণের মধ্যে মধুর পাশাপাশি চলে এলো। যখনই মধুর হাত ধরতে যাবে তখনই নিশি এসে মধুর হাত ধরে বলল, আরে মধু, হাঁটতে বের হলে নাকি? ইয়াদ আর মধু দুজনে চমকে গেল। মধু নিজেকে সামলে বলল, জি আপু। ও, চলো আমরা একসাথে হাঁটি। চলো। মধু আর নিশি একসাথে অন্যদিকে হাঁটতে লাগলো। ইয়াদের কাছ থেকে অনেকটা দূরে চলে আসলো নিশি আর মধু। তখন নিশি মধুর হাত ছেড়ে দিয়ে বলল, শোনো, ও যদি তোমার সাথে কথা বলতে চায় তাহলে ওর সাথে মিসবিহেভ করবা, এমন ভাব করবা ওকে তোমার সহ্য হয় না। মধু নিশির কথায় সায় দিয়ে মাথা নাড়ালো। নিশি আবার বলল, এবার ঘরে যাও। মধু সোজা বাড়ির দিকে রওনা দিল, আর মনে মনে বলল, এমন ছ্যাঁচড়ামি করার মানে হয়? এমন ভাব করছে মনে হয় ওর বয়ফ্রেন্ডকে আমি চুরি করে নিয়ে যাব। শুধু আম্মুর জন্য ওকে আমি কিছুই করতে পারবো না, তা না হলে আমার ওপর হুকুম ফলানো বের করতাম। মধুর আগে গজগজ করতে করতে হাঁটতে লাগলো। মধুকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিশি ইয়াদের কাছে যেতে লাগলো। ইয়াদ নিশিকে নিজের দিকে আসতে দেখে অন্যদিকে হাঁটা শুরু করলো। নিশি দ্রুত হেঁটে ইয়াদের পাশাপাশি এসে বলল, দাঁড়াও, কথা আছে। আমার তোমার কথা শোনার সময় নেই, শুনতে হবে তোমাকে। এটা বলে নিশি ইয়াদের হাত ধরে ফেলল। ইয়াদ নিশির হাত ঝাড়ি দিয়ে ফেলে দিল। তারপর রেগে দাঁত কটমট করে বলল, আমার হাত ধরার সাহস কোথায় পাও তুমি? তোমাকে না বললাম আমাকে বিরক্ত করবে না? আচ্ছা, আমাকে আরেকবার মাফ করা যায় না? না, তোমাকে এবার মাফ করলে নিজেকেই নিজে মাফ করতে পারবো না। এর আগেও দুবার মাফ করেছি তোমাকে, আর না। নিশি 2 মিনিট চুপ করে রইল। তারপর বলল, মধুকে পছন্দ করো? আমি তোমার মতো না, যাকে দেখবো তাকেই লাগবে। এত সহজে কাউকে ভালোবাসা যায় না, আর ভোলাও যায় না। এটা বলে ইয়াদ চলে গেল। নিশি ইয়াদের যাওয়ার পানে তাকিয়ে রইল। দিনের বেলা বাসায় একা থাকা যায়, কিন্তু রাত হলে সব আজব আজব জিনিস মনে পড়ে। মনে হয় বাসায় আরও কেউ আছে। তেমনই অবস্থা মধুরও। সারাদিন খুব সুন্দর করে কাটালেও সন্ধ্যা থেকে ভয় করছে। তাই দরজা জানলা বন্ধ করে বসে আছে মধু। হঠাৎ দরজায় নক করলো কেউ একজন। মধু লুকিং গ্লাস দিয়ে দেখলো ইরিন দাঁড়িয়ে আছে। মধু দরজা খুলতে ইরিন বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? ভালো আছি। তুমি মনে হয় বাসায় একা, তাই না? আম্মু নানু বাসায় গেছে। ও। ইরিন হাতে থাকা ওড়নাটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার না? মধু ওড়নাটার দিকে এক পলক চেয়ে বলল, হ্যাঁ, এটা আমার। ইরিন মধুর হাতে ওড়না দিয়ে বলল, এই ওড়নাটা নিয়ে বাসায় যুদ্ধ হয়েছে জানো? ইয়াদ ভাইয়া গোসল করতে যাওয়ার সময় শার্টটা বের করতেই ওড়নার সুতা শার্টের বোতামে আটকে ছিল। ভাইয়ার তো রাগ ওড়না দেখে। তারপর আমাকে ডেকে জিজ্ঞেস করলো, এটা আমার কিনা? আমি দেখেই বললাম, এটা আমার না, এটা আম্মুরও না। এবার আমি আর আম্মু ভাইয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। পরে ভাইয়া অসহায় মুখ করে আম্মুকে বলল, আম্মু, আম্মু বিশ্বাস করো, আমার সাথে কারো সম্পর্ক নেই। এটা কিভাবে আমি জানি না। ইরিন হাসতে হাসতে আবার বলল, তখন ভাইয়ার চেহারাটা দেখার মতো ছিল। ইরিনের কথায় মধুও হাসল। তারপর আরও 2-একটা কথা বলে ইরিন চলে গেল। মধুও দরজা বন্ধ করে দিল। রাত 12টা। মধুর এক চিলতে ঘুমও আসছে না। প্রতিদিন 10টা বাজলেই ঘুমে চোখ ঢুলতো, কিন্তু আজকে ঘুমের বালাই নেই। সেটার কারণও আছে। মধু নিজের ঘরের লাইট বন্ধ করেনি। লাইট বন্ধ করলেই মনে হয় কেউ ওর পাশে শুয়ে আছে। এই ওভার থিঙ্কিংয়ের জন্য একটুও ঘুম আসছে না মধুর। দীর্ঘ সময় এপাশ ওপাশ করতে করতে একসময় মধুর ঘুম চলে এলো। সূর্য এখনও ওঠেনি, কিন্তু অন্ধকার সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। আজ মধুর অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। দেরিতে ঘুমেও তাড়াতাড়ি ঘুম ভেঙেছে দেখে মধু নামাজ পড়ে হিজাব পরে বেরিয়ে পড়ল। সকালে হাঁটতে অনেক ভালো লাগে মধুর, কিন্তু ইদানিং ঘুম থেকে উঠতে পারে না বলে যেতেও পারে না। তবে আগে প্রতিদিন নিয়ম করে হাঁটত।
মধু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে এলো। জায়গা সুন্দর, পুকুরটা চারদিকে বাধাই করা, আশেপাশে গাছপালার পরিবেশটা মোহনীয় করে তুলেছে। পুকুর পাড়ে রাস্তাটা ঢালাই করা, প্রতিদিন সকালে বিকেলে অনেকে এখানে হাঁটেন। মধু বাধাই করা ঘাটে গিয়ে বসলো। তারপর সালোয়ারটা হালকা উঠিয়ে পা ডুবালো। শীতল পানির শিহরণ যেন মধুর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। একটু পর কেউ একজন পেছন থেকে ডাকলো মনে হয়। মধু বসা থেকে ঘাড় ঘুরিয়ে দেখলো ইয়াদ দাঁড়িয়ে আছে জগিং স্যুট পরে। ইয়াদকে দেখে মধু কিছু না বলে আবার সামনের দিকে ঘুরলো। ইয়াদ মধুর একটু কাছে এসে বলল, উঠে আসো, কথা আছে। মধু উঠল না। ইয়াদের বিরক্ত লাগছে। ইয়াদ আবার বলল, ওঠো বলছি, না আসলে কিন্তু ধাক্কা মেরে পানিতে ফেলে দিব। ইয়াদের কথা এবার মধুর টনক নড়ে। পা দুটো উঠিয়ে ঘাট থেকে উপরে চলে আসে। তারপর বলে, কি বলবেন বলুন, সমস্যা কি তোমার? এমন করছো কেন? কালকে ডাকলাম উত্তর দিলে না, এড়িয়ে চলে গেলে, এখনও তাই করলে। এনিথিং রং? আপনার সাথে কথা বললে আমার ঘরে অশান্তি লাগবে। মধু সরাসরি বলে দিল, এত নাটক ভালো লাগে না। মানে কি অশান্তি? আপনার এক্স নিশি আপু আমাকে বলেছে আপনার সাথে কথা না বলতে, বললে আমার আম্মুকে বলে দিবে, আর আম্মুকে বললে আমি মার খাবো, তার চেয়ে কথা না বলাই ভালো। ও আচ্ছা, এজন্যই কাল নিশি অমন করলো। আচ্ছা, তোমাকে একটা বুদ্ধি দেই, তাহলেও কিছু করতে পারবে না। কি বুদ্ধি? তুমি এরপর আমার সাথে কথা বলবে ওর সামনেই। পরে ও কিছু বললে বলবে আমিও তোমার নামে অনেক কিছু জানি। তোমার আম্মুকে বললে সেটা কেমন লাগবে? ওর নামে তো আমি কিছুই জানি না। মধু ভুরুকুসকে বললাম, জানা লাগবে না, শুধু এতটুকু বললেই হবে। আচ্ছা ভাইয়া। এটা বলার পর মধু খেয়াল করলো ভাইয়া মনের ভুলে ডেকে ফেলেছে। ক্রাশকে কেউ ভাইয়া ডাকে নাকি? আর এদিকে ইয়াদ ভুরুকুসকে বলল, তুমি ভাইয়া বললে কেন? তো কি বলবো? কিছু বলা লাগবে না, শুধু ভাইয়া বলবে না। কেন? সুন্দরী মেয়েরা ভাইয়া বলে কষ্ট লাগে। ইয়াদের কথা শুনে মধু মিটমিটিয়ে হাসলো। ইয়াদ নিজেও মুচকি হেসে বলল, বাসা যাবে নাকি আমার সাথে দৌড়াবে? না, আপনি দৌড়ান, আমি এমনিতেই চিক না, দৌড়ালে তো বাতাস উড়িয়ে নিয়ে যাবে। ইয়াদ হেসে বলল, আচ্ছা যাও। মধু বাসার দিকে রওনা দিল আর ইয়াদ দৌড় শুরু করলো। সারাদিন পড়াশোনায় ঘরের কাজ রান্নাবান্না করেই সময় শেষ। মধু বাইরে যাওয়ার সময় পায়নি। দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিল। বিকেলে উঠতেই দেখলো আকাশ কালো হয়ে আছে, বাইরে প্রচুর বাতাস। মধু তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে ছাদে গেল। কয়েকটা কাপড় শুকাতে দিয়েছিল, আল্লাহ জানে আছে কিনা, নাকি সব উড়িয়ে নিয়ে গেছে। ছাদে গিয়ে দেখলো না আছে, কিন্তু বাতাসে কাপড়গুলো পতাকার মতো উঠছে। মধু কাপড়গুলো নিয়ে চলে আসতে নিলেই হঠাৎ বালুর মতো কিছু একটা চোখের মধ্যে পড়তেই মধু চোখ বন্ধ করে ফেলল। চোখে অনেক জ্বালা করছে, চোখ খুলতেই পারছে না। এদিকে ইয়াদ ছাদে উঠতেই দেখলো বাতাসের মধ্যে মধু দাঁড়িয়ে আছে চোখে হাত দিয়ে। ইয়াদ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? চোখে কিছু একটা পড়েছে, চোখ জ্বালা করছে, কসকস করছে। ইয়াদ মধুর হাতটা সরিয়ে চোখটা আলতো করে খুলে দেখতে লাগলো কিছু পড়েছে কিনা, কিন্তু না, কিছুই দেখতে পারছে না। ইয়াদ মধুর চোখে কয়েকবার ফু দিয়ে বলল, এখনও কি খারাপ লাগছে? মধু বলল, না, এখন ঠিক আছে, তবে হালকা কসকস করছে। বাসায় গিয়ে মুখে পানি দিয়ে দাও। আচ্ছা। মধু আর ইয়াদ দুজনেই নিচে নেমে এলো। মধু নিজের ঘরে চলে গেল আর ইয়াদ নিচে নেমে গেল। বাইরে ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বাসায় কারেন্ট নেই। পুরো অন্ধকারের মধ্যে জড়সড় হয়ে বসে আছে মধু। হঠাৎ দরজায় কেউ ধাক্কা দিল। একবার ধাক্কা দিয়েই থেমে গেল। মধু ভয়ে আরও সিটিয়ে গেল, কারণ ও শুনেছে একবার দরজায় নক করে নাকি ভূতেরা। তারপর আবার 3-4 বার নক করতেই মধু গুটি গুটি পায়ে দরজা খুলল। খুলতেই দেখলো ইরিন দাঁড়িয়ে আছে, ওর হাতে মোম। হাতের মোমটা বাড়িয়ে দিয়ে বলল, এ কি, অন্ধকারে বসে আছে কেন? নাও এটা ধরো, আর আমাকে তোমার পদার্থ বিজ্ঞানের নোট খাতাটা দাও, কালকে আমার ক্লাস টেস্ট। মধু মোমবাতি দিয়ে খুঁজে ওর নোট খাতাটা বের করে ইরিনকে দিল। খাতাটা নিয়ে ইরিন চলে যেতে নিলেই মধু বলল, বাতিটা নিবে না? না, ওটা তোমার কাছেই থাক, অন্ধকারে থাকা ভালো না। এটা বলে ইরিন চলে গেল। মধু মোম নিয়ে ঘরে এলো। যাক, অন্ধকারে তো আর থাকা লাগবে না। মোমটা টেবিলের উপর রেখে মধু খাটে বসলো। ঝড় বৃষ্টি কিছুক্ষণ পর থেমে যাওয়ায় কারেন্টও চলে এলো। মধু বৃষ্টি হচ্ছে কিনা এটা দেখার জন্য জানালা খুলে হাত বাড়িয়ে দেখলো না, বৃষ্টি হচ্ছে না, তবে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ মধুর বাগানে চোখ গেল।
এই বাড়িটার পেছনে একটা বাগান আছে, সেখানে কেউ ঢুকতে পারে না, তবে মধুর জানালা দিয়ে বাগানটা পরিষ্কার দেখা যায়। মধু সরু চোখে দেখলো কেউ একজন বাগানের বেঞ্চিতে বসে আছে। কে সে?